নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। শুরু করছি আজকের নিউজ টুডে। ঈদের সকালে রেড রোডে নামাজের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঈদের দিন সকালে কলকাতার রেড রোডে নামাজের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সিএএ, জাতীয় নাগরিক পঞ্জি এনআরসি তিনি বাংলায় চালু হতে দেবেন না। মঞ্চ থেকে তার ভোট বার্তা, বাংলায় আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি, একটা ভোটও অন্য কাউকে দেবেন না। বৃহস্পতিবার রেড রোডে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বক্তব্যের শুরুতেই ঐক্য বজায় রাখার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। বলেন, আপনারা এক কাট্টা থাকলে কেউ আলাদা করতে পারবে না। প্রথম বিজেপির নাম না করে তিনি জানান, অভিন্ন দেওয়ানি বিধি আনছে, আমরা ঘৃণা ভাষণ চাই না, এনআরসি চাই না, সিএএ চাই না। আমাদের লক্ষ্য সর্বধর্ম সমন্বয়। তারপরেই ফের কেন্দ্রীয় এজেন্সি নিয়ে বিজেপিকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। রেড রোডের নামাজেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এজেন্সি ইস্যু। তোপ দাগলেন এনআইএ, ইডি, সিবিআই নিয়েও। মুখ্যমন্ত্রীর সাফ বার্তা, এজেন্সিকে ভয় পায় না, প্রাণ থাকতে বাংলায় এনআরসি সিএএ হতে দেব না। শেষে হুঁশিয়ারি, আমি মৃত্যুকে ভয় পাই না, মৃত্যু আমাকে ভয় পায়। কেন্দ্রকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, এবার নির্বাচনে সকলের বিরুদ্ধে এনআইএ, সিবিআই, ইডি লেলিয়ে দিচ্ছে। এর থেকে ভালো আমি বলেছি একটা জেলখানা বানিয়ে দিন, সকলে সেখানেই চলে যাবে, কিন্তু 132 কোটি মানুষকে জেলে ভরতে পারবেন তো? আমরা রয়্যাল বেঙ্গল বাঘের মতো লড়াই করি। বিজেপিকে নিশানা করে তার অভিযোগ, নির্বাচনের সময় বেছে বেছে মুসলিম নেতাদের ফোন করছে, তাদের টোপ দেওয়ার চেষ্টা করছে। हम नफरत नहीं करने जानते हैं, हम नफरत नहीं, हम हेट नहीं, हम हेट स्पीच नहीं, हम डिवाइड नहीं, हम एनआरसी नहीं, हम क्या नहीं। हम चाहते हैं सब लोग भाईचारा का तरह एक साथ में रहेंगे, हम लोग जुलूम नहीं सहेंगे। अब एक काटा रहेगा ना तो कोई कुछ नहीं कर सकता है, और जब तक हम लोग जिंदा है, आप ये याद रखना, हमको जिंदगी भी बर्बाद होना पड़ेगा उसके लिए भी हम तैयार है। अब मत का डरते नहीं है, लेकिन हम जनता का पास में है, हम रहते जाऊंगी। मैं तो सीखा आप लोगों से, मैं आप लोगों से सीखा कि हम मौत को डरते नहीं है, मौत हमको डरते हैं। कोई कोई चाहते हैं जैसा ही चुनाव में सबको डर दिखाओ, सबको एनआईए में डाल दो, सबको सीबीआई में डाल दो, सबको इनकम टैक्स में डाल दो, सबको ईडी में डाल दो। हम बोला इससे आधा तो अच्छा है, आप एक जेल खाना बना दो, सब लोग चला जाएगा। लेकिन हिंदुस्तान में 130 करोड़ का 130 करोड़ का देश है, अब सबको जेल में डाल सकता है? हम लोग रॉयल बेंगल टाइगर का ताला लड़ते हैं। हम लोग कहते हैं साल फर्ज का तमन्ना खाद हमारा दिल में है, देखते हैं चोर किसका बाजू कफिल में है। हम तो कहते हैं रोशनी चांद से होता है, सितारों से नहीं, और जनता का दुआ कामयाबी से होता है, जुलूमबाजी से नहीं, जुलूमबाजी से नहीं, भावताबाजी से नहीं, ये याद रखना। हम देश के लिए खून देने के लिए तैयार है, किंतु हम देश के लिए अत्याचार छोड़ने के लिए हम रेडी नहीं हैं, हम प्रस्तुत नहीं हैं। जितना भी जुलूमबाजी है आप करके देखो, जितना भी जुमलाबाजी हो कर लो। आज चुनाव का टाइम में आप चुन चुन के मुस्लिम लीडर को फोन करते हैं और करके बोलता है क्या चाहिए। हम बोला कुछ नहीं चाहिए, वो लोगों का हिम्मत से काम लेना है, वो लोगों को वादा होता है, वो लोगों को प्यार को
माँ बाप को छीनना इतना मुश्किल आसान नहीं है। হাই নিউজ নেটওয়ার্ক। প্রচারে বেরিয়ে কারখানা ধোয়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল হুগলি তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে। হুগলি লোকসভায় কার্যত ভোটের ইস্যু হয়ে উঠতে চলেছে এই ধোয়া। সেই জন্য ওই কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কলকারখানার কথা বলতে গিয়ে রচনার মুখে উঠে এসেছিল কালো ধোয়া, যার প্রসঙ্গ। তা নিয়ে মিমও তৈরি হয়েছে বিস্তর। এবার সেই মিমের জবাব রিলে দিলেন দিদি নাম্বার 1। ঈদের দিন সকালে প্রচারে বেরিয়ে হাঁটতে হাঁটতে একটি রিল তৈরি করে ফেললেন রচনা। আমি এখন হাইওয়ে দিয়ে যাচ্ছি সিঙ্গুরের পথে এবং পান্ডুয়ার পথ দিয়ে, এবং যেতে যেতে আমি যেরকম দেখেছিলাম সেই জায়গায় দাঁড়িয়েছি আজকে আবার, যেখান থেকে আমি বেরিয়ে চলে গেছিলাম কিন্তু তখন আমি ছবি তুলিনি বা কথা বলিনি। আজকে আমি লাইভে আসছি যে ধোঁয়া নিয়ে এত প্রকাণ্ড কাণ্ড হচ্ছে ধোঁয়া নিয়ে। দেখো পিছনে চাকরিতে ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ, এই ধোঁয়াটা দেখেই আমি বলেছিলাম এরপরে যাতায়াতের পথে না আরো অনেক জায়গা থেকে দেখবেন ধোঁয়া বেরোচ্ছে। এবার আপনারা কি বলবেন আমি একটুখানি শোনার জন্য অপেক্ষায় রইলাম। এই ধোঁয়া হচ্ছে সেই ধোঁয়া, এটা বিড়ি সিগারেটের ধোঁয়া নয়, যেটা আমাদের বিরোধী পক্ষরা বলছে যে বিড়ি সিগারেটের ধোঁয়া দেখেছে রচনা ব্যানার্জি। বিড়ি সিগারেটের ধোঁয়া নয়, এটা আমাদের কলকারখানার ধোঁয়া। ঠিক আছে। সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে। সন্দেশখালীর মামলায় হাইকোর্টের রায় প্রসঙ্গে বললেন শেখ শাহজাহান। সন্দেশখালী কাণ্ডে সিবিআই এবং ইডির তদন্তে ভালো ফল মিলবে বলেই মত ধৃত শাহজাহান শেখের। বৃহস্পতিবার ইডির দপ্তর থেকে মেডিকেল পরীক্ষা করাতে নিয়ে যাওয়ার সময় কথা বলেন বহিষ্কৃত তৃণমূল নেতা। কলকাতা হাইকোর্ট বুধবার সন্দেশখালীর মহিলা নির্যাতন, জমির জবরদখল, স্থানীয় বাসিন্দাদের উপর জুলুমবাজির অভিযোগগুলি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে বৃহস্পতিবার সন্দেশখালীর বাঘ বলেন সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে, আর তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের বিভিন্ন মামলা নিয়ে কেন্দ্রীয় সংস্থা ইডি যে তদন্ত চালাচ্ছে, শাহজাহানের জবাব সবটাই ভালো হবে। খুব ভালো হবে, সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে। গত 5ই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালীতে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি। সেখান থেকেই ইডি আধিকারিকদের ওপর হামলা হয়েছিল। তারপর থেকেই নিখোঁজ ছিলেন শাহজাহান। 55 দিন নিখোঁজ থাকার পরে শেষ পর্যন্ত মিনাখার বামনপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শাহজাহানের বিরুদ্ধে আর্থিক অনিয়মের বিভিন্ন মামলায় সেই তদন্ত চালিয়ে যাচ্ছে ইডি। প্রসঙ্গত সন্দেশখালী নিয়ে কলকাতা হাইকোর্টে মোট 5টি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। একত্রে সেই মামলাগুলি শুনছে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। সেই মামলাতেই সিবিআই তদন্তের রায় ঘোষণা করা হয়। আদালতের নজরদারিতে তদন্ত চলবে। পাশাপাশি সন্দেশখালীর স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে রাস্তায় সিসি ক্যামেরা এবং এলইডি আলো বসাতে বলেছে আদালত। আগামী 15 দিনের মধ্যেই রাজ্যকে তার খরচ দিতে হবে। খুব ভালো হবে, সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে। অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ইডি এবং সিবিআই নিয়ে কি বললেন আমরা শুনব। सबको डर दिखाओ, सबको एनआईए में डाल दो, सबको सीबीआई में डाल दो, सबको इनकम टैक्स में डाल दो, सबको ईडी में डाल दो। हम बोला इससे आधा तो अच्छा है, आप एक जेल खाना बना दो, सब लोग चला जाएगा। लेकिन हिंदुस्तान में 130 करोड़ का 130 करोड़ का देश है, अब सबको जेल में डाल सकता है? हम लोग रॉयल बंगाल टाइगर का तरह लड़ते हैं। एक चॉकलेट बम भी बम फटते हैं, एनआईए को भेज देता है, सबको अरेस्ट कर लो। सबको अरेस्ट करते करते तुम्हारा देश ही सुन्ना हो जाएगा। হাই নিউজ নেটওয়ার্ক। ঈদের সাজে সাজলেন অভিনেত্রী নুসরাত জাহান, পরলেন মেহেন্দিও। দেশ জুড়ে খুশির ঈদের আবহ। আমজনতা থেকে সেলিব্রিটি সকলেই ঈদের আনন্দে মেতে উঠেছেন। খাওয়া দাওয়া, সাজগোজ সবই চলছে। টলিউড অভিনেত্রী নুসরাত জাহানের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। প্রতিবার নিয়ম করে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেন অভিনেত্রী। এবারও তার অন্যথা হল না। রাতের আকাশে চাঁদ দেখা দিতেই ঈদ উদযাপনে মেতেছেন নুসরাত। মেহেন্দিতে হাত রাঙিয়েছেন অভিনেত্রী। ডিজাইনও অভিনবত্ব। মেহেন্দির কলকায় নুসরাত জাহানের হাতে ফুটে উঠেছে চাঁদ তারা। আর সেই ছবি শেয়ার করে নেট পাড়ায় প্রশ্ন ছুড়লেন
আমার মেহেন্দিটা কিরকম? আপনাদের ঈদ স্পেশাল মেহেন্দির ছবি শেয়ার করুন। পরনে ছিল আকাশি রঙের সালওয়ার, হালকা মেকআপ, চোখে মুখে খুশির ঝলক। নুসরাতের মিষ্টি ছবিতে মন মজেছে নেট পাড়ার। ঈদের সকালেও হালকা রঙের পোশাক এবং গর্জাস মেকআপে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সকলকে ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন অভিনেত্রী। ভক্তরাও নায়িকাকে পাল্টা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সম্প্রতি শহরের এক বিলাসবহুল হোটেলে আয়োজিত ইফতার পার্টিতে জুটিতে গিয়েছিলেন যশ নুসরাত। ডায়েট ভুলে কবজি ডুবিয়ে রকমারি পদে ইফতার সেরেছিলেন তারকা জুটি। নিজেরাই পবিত্র রমজানে ইফতার করার ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে প্লেটে সাজানো ছিল হরেক পদ, রকমারি ফল, সিঙ্গারা, চপ, মিষ্টি, শরবত, তালিকায় মুখরোচক বহু খাবার। ক্যাপশনে লিখেছিলেন, রমজান আপনাদের জীবনে শান্তি শক্তি নিয়ে আসুক, আপনার হৃদয় আরো দয়ায় পরিপূর্ণ হোক। তবে নুসরাতের সঙ্গে ইফতার পার্টিতে গিয়ে কটু কথা শুনতে হয়েছিল যশকে। সেসবে পাত্তা না দিয়ে অভিনেত্রীকে নিজের মতো করে ঈদ উদযাপন করতে দেখা গেল। হাই নিউজ নেটওয়ার্ক। কেমন হলো জয়া আহসানের পেয়ারে সুবাস ছবিটি দেখুন। এ যেন এক সুন্দর পৃথিবীর অন্তরালে থাকা পাষাণ চিত্র। আমাদের সমাজে এখনো অনেক পুরুষই মনে করেন বিয়ে করা মানে স্ত্রীর উপর সমস্ত অধিকার তার। স্ত্রীর অনিচ্ছার বিরুদ্ধে চাইলেই সমস্ত কিছু করা যায়। পেয়ারা সুভাষ ছবিটি দেখলে তাই মনে হবে, যেখানে রাজকন্যার পাশাপাশি আছে দানবের হুঙ্কার, আছে ব্যঙ্গমা ব্যঙ্গমীর মতো কপত কপতি। তেপান্তরের মাঠ হয়ে গিয়েছে প্রবল বর্ষা বাদলে প্লাবিত আদিগন্ত জলাভূমি। জটিল সম্পর্ক আর সহজ ভালোবাসা আঁকা হয়েছে একই সাথে। বাংলাদেশের এক ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে পেয়ারা সুভাষ ছবিটি। গল্পের শুরুতেই দেখা যায় এক গ্রামের বাসিন্দা বিপত্নিক বৃদ্ধ আয়নাল মুন্সি তার অর্থাবলে গ্রাম থেকে বিয়ে করে আনে এক অনাথ সুন্দরী যুবতীকে, যার নাম পেয়ারা। এই পেয়ারার ভূমিকায় অভিনয় করে মন্ত্রমুগ্ধ করেছেন জয়া আহসান। যদিও তার অভিনয় নিয়ে নতুন করে কিছুই বলার নেই। নতুন নতুন চরিত্রে অভিনয় করে সকলকে মন্ত্রমুগ্ধ করার ক্ষমতা রয়েছে তার। কেমন করে বৃদ্ধ মুন্সির লালসার শিকার হয় তার দ্বিতীয় স্ত্রী পেয়ারা, সমস্ত ছবি জুড়ে রয়েছে তার বিভীষিকাময় চিত্র। বৈধ বিবাহজনিত ধর্ষণ যে কি নিষ্ঠুর আকার নিতে পারে, সারা পৃথিবী জুড়ে তার নজির ছড়িয়ে রয়েছে। এই দাম্পত্য ধর্ষণ প্রসঙ্গটি পেয়ারা সুভাষ ছবিতে তুলে ধরা হয়েছে। দাম্পত্যের পরতে পরতে নির্যাতন, স্বামী স্ত্রীর সম্পর্কের মাধুর্য বলতে কিছুই নেই। মুন্সির প্রতি পেয়ারার ক্রোধ, প্রতিহিংসা, তার আশ্চর্য জীবন বোধ দিয়ে ফুটিয়ে তুলেছেন জয়া আহসান। এখানেই বলতে হয়, চিত্র পরিচালক নুরুল আলম আতিকের কাহিনী, চিত্রনাট্য পরিচালনা এতটাই নিপুণ যে রুদ্ধশ্বাসে ছবিটি দেখতে হয়। গল্পের পরতে পরতে নিষ্ঠুর বাস্তবের সঙ্গে বোঝাপড়া করে রক্তাক্ত হতে হয়। ছবির নাম পেয়ারা সুবাস হলেও আসলে খুলে যায় নানা রূপকল্পে পুতিগন্ধময় নরকের সিংহদুয়ার। সেই খোলা দরজা ছবির অনেকটাই জায়গা দখল করলেও রয়েছে একটি প্রায় নির্বাক প্রেম কাহিনীও। পেশায় কফিন বানানোর ব্যবসায়ী মুন্সির ঘরে প্রতীকীভাবে থাকে একটি কফিন, আর সেই মৃতদেহ বহনকারী কফিনের দিকে তাকিয়ে ক্ষণে ক্ষণে ভীত পেয়ারা বেগমের রুক্ষ জীবনে প্রেমের হাত বাড়িয়ে দিতে আসে হাসেম নামে এক কফিন মিস্ত্রি, যে কিনা পেয়ারা বেগমের ফেলে আসা গ্রামেরই মানুষ। নির্মম এই ছবিতে হাসেম এক মানবতাময় সংবেদী পুরুষ। তার হাতে থাকা সাদা পায়রা যেন শান্তির দূত। মুক্ত আকাশে সে শান্তির দূতকে মুক্তি দেয়। ঠিক এভাবেই সে মুক্তি দিতে চায় কফিন বন্দি পেয়ারাকেও। মুন্সি আর পেয়ারার কদর্য সম্পর্ক এবং সেখানে নায়কের উপস্থিতি পরিচালক অনেকটা রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকের রঞ্জনের আদলেই তৈরি করেছেন। নতুন মিস্ত্রি আসার পর নিয়তি কোন দিকে নিয়ে যায় মুন্সি আর পেয়ারার জীবনকে, সেই পরিণাম না বলাই থাক। মূল তিনটি চরিত্র ছাড়াও আরও অসংখ্য চরিত্র ছবিতে রয়েছে, যাদের প্রেম, অপ্রেম, কাম, ক্রোধ, মোহ, যৌনতা, মান, অভিমান ছড়িয়ে আছে পেয়ারা সুভাষ ছবির রূপসজ্জা হয়ে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।